এখন কি করব? গাড়িও তো নেই আশেপাশে, পালাবো কি করে? সেই সময় হুট করে কোথা থেকে একটা বড় মাইক্রোর মতন এসে দাঁড়ালো। সবাই চমকালো। মাইক্রোর তার মানে নিশ্চয়ই বরের বাড়ির বা আনাইসার বাড়ির কেউ। শেষ রক্ষা কি তবে আর হলো না? গাড়ি থেকে নেমে এলো এক সুদর্শন পুরুষ। সুদর্শন শুনতেই হয়তো অনেকের সৌরাজের কথা মনে হয়। হ্যাঁ ঠিক, সৌরাজ এতক্ষণ ওদের কাণ্ডকীর্তি দূর থেকে দেখছিল। ওরা বিপদে পড়ে দৌড়াচ্ছে বুঝতে পেরে আড়াল থেকে বেরিয়ে আসলো। একজন দুইজন তো আর না, অবস্থা বেগতিক বুঝতেই পালাতে গেলেই পুরো টিম নিয়ে পালাতে হবে জেনে সৌরাজ আর গাড়ি আনার সিদ্ধান্ত নেয়নি। বাসা থেকে ড্রাইভার ডেকে তাদের একত্রে কোথাও যাওয়ার জন্য যে মাইক্রোটা আছে সেটাই এনে রেখেছে। যেমন ভাবনা তেমন কাজ। বুদ্ধিমান বটে সৌরাজ। সৌরাজকে দেখেই সবাই কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে আছে। মাইশা একটু শক্ত মনের মানুষ, এই ঠুনকো বিষয়গুলোতে সে অবাক হয় না, তাই সে হা না করে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। সৌরাজ এগিয়ে আসতেই আনাইসা জিজ্ঞাসা করল, স্যার আপনি এখানে? সৌরাজ উত্তর না দিয়ে মাইশার দিকে এগিয়ে গেল। সে জানে সব বুদ্ধি মাইশার, আর সাহসটাও মাইশা ওদেরই দেখিয়েছে, তাই অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। পালাচ্ছ বউ নিয়ে? মাইশা এক শব্দে সরাসরি জানান দিল। হুম। ভাবনা সহ বাকিরা সবাই চমকালো। মাইশা এইভাবে সত্যিটা স্বীকার করে নিল। এখন যদি এই মানুষ তাদের সবাইকে ধরিয়ে দেয় তখন কি হবে? নিশ্চয়ই এ পুলিশকে বলে আসবে যেন তাদের করার শাস্তি হয়। আর বিশেষ করে ভাবনার চিন্তা বেশি। স্যারের সাথে তো তার বেশি ঝগড়া হয়, তার ওপর আবার ফ্যামিলি ফ্রেন্ড। মা বাবা তো কানমোলা দিয়ে নাক্ষর করিয়ে সোজা ছাদের ওপর এই গরমের মাঝে দাঁড় করিয়ে রাখবে। গরমে ছাদে দাঁড়াতে হবে ভেবেই ভাবনার ঘামগুলো তরতর করে পড়তে লাগলো। সৌরাজ আনাইসার কাছে গেল, জিজ্ঞাসা করলো, আপনার এই বিয়েতে মত আছে? আনাইসা একবার মাইশার দিকে তাকালো। মাইশা চোখের ইশারায় ভরসা দিল যেন ও স্যারকে সত্যিটা বলতে পারে। আনাইসা দুই পাশে মাথা দুলিয়ে না বলল, মুখে বলল, মা বাবা হুট করে বিয়ের আয়োজন করেছে, আমি জানতাম না বিয়ের কথা, আমার মত নেই এতে। সৌরাজ বুঝলো ওদের বলল। টাকার যাওয়া ঠিক হয়েছে। উদিত সৌরাজকে বলল, আসলে স্যার, প্রি প্ল্যান ছিল না, তাই বুঝতে পারছি না কি করব। সৌরাজ গিয়ে আরো একবার মাইশার সামনে দাঁড়ালো, বলল, এই এলাকায় থাকা মোটেও ঠিক না, দূরে নিয়ে যাওয়া দরকার। তুমি চাইলে আমি তোমাদের সেফ জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের একটা বাংলো আছে দিনাজপুরে, ওইখানে তোমাদের আমি নিয়ে যেতে পারি। সবাই একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো। মাইশা কি বলবে বুঝতে পারল না। সে নিজেই বন্ধুমহলের কাছে গেল, নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলো। আনাইসার সম্মতি নিয়ে মাইশা এগিয়ে গেল সৌরাজের কাছে। আমরা রাজি, কিন্তু আপনার কোনো সমস্যা হবে না? সৌরাজ বাঁকা হাসলো। সৌরাজকে বিপদে ফেলবে এমন কোনো সত্তা এখনো সৃষ্টি হয়নি। ভাবনা হেসে বলল, কে বলেছে নেই? আপনার বস, মানে আমাদের ভিসি স্যার, এক ধমকে বের করে দিবে আপনাকে। সৌরাজ হু হা করে হেসে উঠল। তোমাদের বিসি স্যারকে যদি আমি বলি আমি ভার্সিটি থেকে চলে যাব, উনি 1 মাসের সুখ পালন করবে। এবার বুঝুন আমার গুরুত্ব। আর এমনিতেও আমি বেশি তো ছুটি নিব না, শুধু 1 সপ্তাহ। তো অতদিন তোমাদের এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মাইশা গাড়ি থেকে আনাইসাকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, কেউ কারোর জন্য শোক পালন করে না, সবাই নিজের জীবনে নির্দ্বিধায় এগিয়ে যায়। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়তো আপনি। তারপর গটগট করে হেঁটে চলে গেল মাইক্রোর কাছে। মাইশার কথার মানে কেউ বুঝতে পারল না, এমনকি ভাবনাও না। সে তাকিয়ে থেকে মাইশার পিছু পিছু চলে গেল। ভাবনা মাইশার সাথে বসবে তার আগেই মাইশা ওকে নিষেধ করে বলল, সবাই পিছনে বসলে সামনে কে বসবে? পরে তো উনি অন্যদের মতন বলবে, আমাকে কি তোমরা ড্রাইভার পেয়েছো? ভাবনা হাসলো, বলল, উদিত, ওয়াহিদ, তাইজিন কেউ একটা বসে নিবে, আমার বসার কি দরকার? মাইশা বলল, স্যারের সাথে বকবকের ক্ষেত্রে তোকে ভীষণ মানায়। স্যার তাহলে ঘুমিয়ে পড়বেন না, দুজন মিলে খুব তর্ক করবি, বুঝেছিস? ভাবনা কিছু বলল না, গিয়ে সামনে বসে পড়ল। সে বুঝতে পারছে মাইশা হয়তো অন্য কিছু সন্দেহ করে বা অন্য কিছু ভাবার জন্য ওদের দুইজনকে একসাথে আনতে চাচ্ছে, কিন্তু মাইশাকে কিভাবে বুঝাবে? এইসব সম্ভব না।
ও চাইলেও হয়তো ওয়াহিদকে ভুলতে পারবে না, কিন্তু ও চেষ্টা করছে, অনেকটা পেরেছেও। এখন ওদের একসাথে দেখলে কষ্ট লাগে না, এমনকি রাতের বেলা ঘুমাতে গেলে বুক ফেটে কান্না আসে না। হ্যাঁ, একটু হয়তো মনে পড়ে, মনে হয় ওয়াহিদকে মেসেজ দিয়ে একটু কথা বলতে, কিন্তু পরক্ষণে মনে হয় ও অন্য কারো। তারপর আর কিছুই না, ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি থাকে, তাই ঘুমটাও সহজেই চোখে ধরা দিয়ে দেয়। ভাবনাকে ফ্রন্ট সিটে বসতে দেখে মুচকে হাসলো সৌরাজ। কিছু না বলে বসে গেল। কেউই কিছু জিজ্ঞাসা করলো না ভাবনাকে, কিন্তু ওয়াহিদ একটু অবাক হলো। ভাবনা তো এইভাবে অচেনা কারোর কাছে গিয়ে বসে না, তাহলে আজকে কেন? হয়তো কেউ বসেনি দেখে বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে বসেছে। ওয়াহিদ বলল, ভাবনা, তোর সামনে বসতে অসুবিধা হলে পিছনে আয়, আমি সামনে যাচ্ছি। মাইশা আটকে দিল। আমরা সবাই যথেষ্ট ঘুম কাতুরে। ভাবনার নিজের ঘুম কন্ট্রোল করতে পারে না, তাই ওর সামনে বসুক। দিনাজপুর যথেষ্ট দূর, স্যারের চোখ লেগে যেতে পারে। ভাবনা না হয় স্যারের সাথে কথা বলে ওনাকে জাগিয়ে রাখবে। ওয়াহিদ জিজ্ঞাসা করলো, কিন্তু স্যারের যদি সমস্যা হয়? সৌরাজ সাথে সাথে বলে উঠল, না, আমার অসুবিধা হবে না, আর কথা বলার কেউ থাকলে ভালোই হবে। রাস্তায় কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। ভাবনা জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে বাইরেরটা দেখছে। লিপিকা ওয়াহিদের কাছে বসেছে। ওয়াহিদের কাঁধে হেলান দিয়ে শুয়ে আছে সে। ওয়াহিদও চোখ বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে দুজনেই। আনাইসা ওদের সাথে পেছনে বসেছে। যেহেতু ওকে আড়ালে রাখা দরকার, তাই পিছনে রাখা হয়েছে। সামনের দিকে উদিত আর মাইশা বসেছে। মাঝখানে তাদের বিস্তর পার্থক্য। উদিত বারবার মাইশার দিকে তাকাচ্ছে। তার মন চাচ্ছে এই দূরত্ব মিটিয়ে দিতে। তার মনে চাচ্ছে লিপিকা আর ওয়াহিদের মতন সেও মাইশার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাক। হয়তো কাছে আসাটা সমীচীন নয়, কিন্তু আজকে উদিতের ভীষণ ইচ্ছে করছে সব বাধাকে নাকচ করে খানিকটা এগিয়ে গিয়ে দুটো ভালোবাসার কথা বলতে। কিন্তু সেটা সম্ভব না। অবশ্যই সেটা তার জন্যই সম্ভব না। গোটা ফ্রেন্ড সার্কেল জেনে গেল ওর মনের কথা, অথচ ওই মাইশাকে জানাতে পারল না। কিন্তু ওর ভয়টা যদি সত্যি হয়, মাইশা যদি কোনোভাবে ওকে রিজেক্ট করে, ওদের বন্ধুত্ব নষ্ট করে দেয়, তখন কি হবে? অবশ্য সেটার জন্য বিকল্প পথ বেছে নেওয়া আছে উদিতের। উদিত এইটা বিশ্বাস করে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মাইশার কাছে আপাতত সে জায়গা পাবে না, তাই উদিতে গাড়িতে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। মাইশা বাইরের দিকে দেখছিল, কিন্তু তার চোখ সামনের দিকে যেতে সে দেখল সৌরাজ বারবার তাকাচ্ছে ভাবনার দিকে। হয়তো কথা বলতে চাচ্ছে, কিন্তু মাইশার জন্য পারছে না। মাইশা হালকা এসে চোখ বন্ধ করে নিল। সৌরাজ যেন ধরে নেয় ও ঘুমাচ্ছে। সৌরাজ একবার পেছনে তাকালো। মাইশাকে ঘুমাতে দেখে গলা খাকারি দিয়ে উঠল। ভাবনা ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, পানি খাবেন? সৌরাজ হেসে বলল, পানি খেলে কি ঘুম চলে যায়? আমি তো জানতাম না চোখে মুখে পানি ছিটালে ঘুম যায়। ভাবনা উত্তর দিল, আপনি গলা খাকারি দিলেন, ভাবলাম হয়তো গলা শুকিয়ে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। সৌরাজ হাসলো। সেই ছোটবেলার মতন। ভাবনা বুঝল না। সৌরাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সৌরাজ বলল, ছোটবেলায় তুমি এমনই করতে। আমি একটু কাশি দিলে বলতে পানি দেব, হালকা পড়ে গেলে বলতে ব্যান্ডেজ লাগিয়ে দিব, যেন ব্যথা আমি নয় তুমি পেয়েছ। ভাবনা হাসলো। আমি ছোটবেলায় এত কেয়ারিং ছিলাম, ভাবতেই অবাক লাগছে আপনার ছোটবেলার কথা এত সুন্দর মনে আছে। সৌরাজ বলল, সবাই কি সব কিছু বলতে পারে? বিশেষ করে ছোটবেলার মতো এমন ইম্পর্ট্যান্ট একটা সময়। আর তুমি যখন ছোট ছিলে, আমি তো তখন মোটামুটি বড় ছিলাম। বেশ ভালোই দিন কাটছিল আমার এখানে তোমাদের সাথে, কিন্তু তোমার তো সেসব কিছুই মনে নেই। ভাবনা ভ্রু কিঞ্চিত তাক করে বলল, এইখানে ভালো লাগলে বিদেশে গেলেন কেন? সৌরাজের মুখের হাসি উবে গেল। গম্ভীর মুখে বলল, জোর করে নিয়ে গেছিল আমার ফুফি, তারপর কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। এইভাবে আমার সাথে অনেকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বলবো যে তারা দূরে সরে যায়। বলেই পেছনে থাকা মাইশার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবার আগের হাসি ফিরিয়ে নিয়ে বলল, এসব বাদ দাও, অন্য গল্প করি। গ্রাম কেমন লাগে তোমার? ভাবনা উচ্ছ্বাসের সাথে গ্রামের ব্যাপারে কথা বলতে লাগলো সৌরাজের সাথে।
মাইশা সৌরাজের সব কথা শুনেছে, বিশেষ করে শেষের কথাটা। চোখ থেকে পানি বের হলো তার। জীবন কত অনিশ্চিত। আমাদের ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনের সাথে তাল মিলাতে আমাদের কত কিছু করতে হয়, কত সম্পর্ক ছিন্ন করতে হয়, কত মানুষকে ভুলতে হয়। সবটাই হয় ভাগ্যের ফেরে বাধ্য হয়ে বা নিজের স্বার্থের জন্য। ভোর ভোর সময় ওরা পৌঁছে গেল দিনাজপুরে, সৌরাজের বাংলোতে। ভাবনা ঘুমিয়েছিল। কথা বলতে বলতে শেষ রাতের দিকে তার চোখ লেগে আসে। বাকিরাও হালকা ঘুমিয়েছিল, কিন্তু সৌরাজ ঘুমায়নি। হয়তো মাইশাও ঘুমায়নি। সে পুরো রাস্তা চোখ বুজেছিল, তবে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার ঘুম হয়নি। লিপিকা, ওয়াহিদ, উদিত, আনাইসা এরা ভালো ঘুমিয়েছে। বেশ ফুরফুরে মেজাজে এরা গাড়ি থেকে নামলো। সামনের দিকে তাকিয়ে দেখলো অনেক সুন্দর একটা বাংলো বাড়ি। বাড়ির বাইরে আঙিনার মতন জায়গাটা অনেক সুন্দর আলপনা করা। আবার বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ, ফুলও ফুটেছে সুন্দর, তাই বেশ মনোরম লাগছে পরিবেশটা। সবাই তো ভাবছে বাড়িটার বাইরেটা এত সুন্দর হলে ভেতরটা কত সুন্দর হবে। এই সময় বাড়ির ভেতর থেকে দুজন লোক আসলো। সৌরাজ তাদের পরিচয় করিয়ে দিল কেয়ারটেকার হিসাবে। যেহেতু ওরা কেউ থাকে না, তাই এখানে দুজন কেয়ারটেকার, একজন মালি আর একজন দারোয়ানকে রাখা আছে। ভিতরে খাবার বানানোর জন্য কাজের লোকও আছে, তবে তারা লোক আসলে আসে। সৌরাজ সবাইকে বুঝিয়ে দিল সব কিছু, আর বলল যে কেউ এসে যদি কিছু বলে বা ফোন দিয়ে যদি কিছু জানতে চায়, তবে যেন বলে সৌরাজ তার বন্ধুদের নিয়ে এসেছে। লোকেরা সবাই সম্মতি দিয়ে ব্যাগগুলো ঘরে নিয়ে যেতে লাগলো। যেহেতু ওরা বিশ্বস্ত, তাই সৌরাজ কোনো সন্দেহ করল না। ভিতরে ঢুকেই সবাই হা হয়ে গেল। এত সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা, সাথে কারুকার্যময়। দেখে মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি, তবে নিঃসন্দেহে আকর্ষণীয়। তাইজিন তো বলেই দিল, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আপনার কেউ থাকেন না, তবুও সবকিছু এত সুন্দর করে রাখা। সৌরাজ হাসলো, বলল, প্রতি সপ্তাহে লোক আসে বাড়িঘর পরিষ্কার করতে। আমার মায়ের ভীষণ পছন্দের জায়গা এটা। ছোটবেলায় প্রায় আসতাম এইখানে, তারপর তো বিদেশ চলে গেলাম। আর মাইশা বলল, সবাই ভীষণ ক্লান্ত, রুমগুলো বুঝিয়ে দিলে ভালো হতো। সৌরাজ মাইশার দিকে তাকালো, তারপর সবাইকে বলল, যার যেই রুম পছন্দ যেতে পারো। উপরে 5টা ঘর আছে আর নিচে আছে 6টা। তার মাঝে ডান পাশের 3টা কাজের লোকদের জন্য। তোমার চাইলে উপরে থাকতে পারো, আর কারো সমস্যা হলে নিচেও থাকতে পারো, তোমাদের ইচ্ছা। তাইজিন আর উদিত ওপরে থাকতে চাইলো। ওরা একসাথে থাকবে। ভাবনা মাইশা যেখানে থাকবে সেখানেই থাকবে বলল। মাইশা জানালো সে ওপরের ঘরে থাকবে। উপরের ঘরগুলো একটা সৌরাজের ঘর। সবাইকে উপরে যেতে দেখে লিপিকা সিদ্ধান্ত নিল সে আর ওয়াহিদ নিচে থাকবে। তার কারণ তারা আলাদাভাবে সময় কাটাতে চায়। যদিও সবার সম্মুখে সেটা বলেনি, কিন্তু সৌরাজবাদে উপস্থিত কারোর কথাটা বুঝতে সমস্যা হয়নি। আনাইসাও বলল সে নিচে থাকবে, কারণ কোনো বিপদ হলে সে নিচ দিয়ে যেন পালিয়ে যেতে পারে। এতে লিপিকা হয়তো খানিকটা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু একজন থাকবে দেখে কিছু বলেনি। সবাই যে যার ঘরে চলে গেল। ভাবনা আগে আনাইসাকে ওর ঘরে দিয়ে আসতে গেল। মাইশা ডাইনিংয়ে দাঁড়িয়ে ভাবনার জন্য অপেক্ষা করছে। সৌরাজ তার পাশে এসে বলল, নিজের পুরনো ঘরটা মনে আছে তাহলে? মাইশা উত্তর দিল না। চলে যেতে নিলে সৌরাজ আবারও বলল, মাইশা, আই এম সরি, বিশ্বাস করো আমি। বাকিটা বলবে তার আগে ভাবনা চলে আসলো। মাইশা আর সৌরাজকে কথা বলতে দেখে সে দাঁড়িয়ে গেল, কিন্তু মাইশা ওকে দেখলো, তাই সৌরাজ বাকি কথাটা বলার আগেই ওর কাছে চলে গেল। ওর হাত ধরে বলল, চল যাই, তুইও নিশ্চয়ই ক্লান্ত। ভাবনা মাইশাকে আটকে বলল, তুই স্যারের সাথে কথা বললে বল, সমস্যা নেই তো, আমি না হয় যাচ্ছি। মাইশা সৌরাজের দিকে তাকালো, বলল, স্যার আনাইসার ব্যাপারে কথা বলছিল, কথা শেষ হয়ে গেছে, চল যাই এখন। ভাবনা মাইশার সাথে ওর পিছু পিছু নাচতে নাচতে চলে গেল। বাড়িটার সাথে বাড়ির মনোরম পরিবেশটা তার মন উৎফুল্ল করে দিয়েছে। হ্যাঁ, আগে হয়তো মাইশার সাথে কখনো এই এলাকায় এসেছে সে, তবে এইখানে এসেছে কি না তার মনে নেই। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে ছোটবেলায় কাটানো কোনো কথাই তার মনে নেই।
কিন্তু মাইশা যেহেতু ওর ফ্যামিলি ফ্রেন্ড ছিল আর ওর সাথে প্রায় ওদের পরিবারের দেখা হতো, তাই ওকে মনে রাখতে ভাবনার অসুবিধা হয়নি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর সৌরাজকে সে কখনোই দেখেনি। সৌরাজ যখন জিজ্ঞাসা করলো ওর পুরনো কথা মনে আছে কি না, তখন ওর ইচ্ছা করেনি সত্যিটা বলতে। কি দরকার পার্সোনাল কথা সবাইকে বলে বেড়ানোর। ভাবনা এসে ধপ করে বিছানায় শুয়ে পড়তেই মাইশা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে বিছানায় শুবি, ওঠ। আমি জানতাম তুই এমন কিছু করবি, এই জন্য তোর পিছু পিছু তোর ঘরে আসলাম। ভাবনা ঠোঁট উল্টিয়ে বলল, এমন করিস না প্লিজ, একটু রেস্ট নিতে দে, পরে ফ্রেশ হচ্ছি। তারপর কি মনে করে চট করে উঠে দাঁড়ালো মাইশা। নিজের ঘরের দিকে যাবে তার আগেই ভাবনা ডাকলো, এই মাইশু। মাইশা দাঁড়িয়ে গেল। পেছন ফিরতেই ভাবনা ওকে জড়িয়ে ধরল। মাইশা একটু অবাক হলো, ওকে হেসে ছাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, এত আদর কেন? ভাবনা বলল, প্রথমে ভীষণ অবাক হয়েছিলাম, রাগও করেছিলাম তুই কেন স্যারকে বললি, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে, ভাগ্যিস তুই বললি। মাইশা বলল, আমি না বললেও উনি ঠিক ধরে ফেলতো। ভীষণ চালাক মানুষ, এমনি বুঝে যেত, নইলে অন্য কোনোভাবে বলতো। এমনও হতে পারে উনি ডাইরেক্ট গিয়ে আনাইশের বাবা মাকে জিজ্ঞেস করবে, তখন তখন তো আরও বিপদ হতো। ভাবনা কোমরে হাত দিয়ে বলল, একদম ঠিক, তুই কত ভালোভাবে বুঝে গেলি স্যারকে 2 দিনের মধ্যেই, বাহ দেখে মনে হয় যেন কত দিনের পরিচয়। মাইশা একটু চমকে তাকালো ভাবনার দিকে। ভাবনা অন্যদিকে ফিরেছিল, তাই হয়তো খেয়াল করেনি। তাড়াতাড়ি নিজের মুখটা স্বাভাবিক করে বলল, মানুষকে যদি 1000 বছর ধরে দেখি, তবুও আমরা তাকে সঠিকভাবে চিনতে পারবো না। মানবজাতি এতটাই অদ্ভুত। আসছি আমি। মাইশা চলে গেল নিজের ঘরে। ভাবনাও ফ্রেশ হতে চলে গেল। সন্ধ্যায় সবাই একসাথে খেতে নেমেছে। দুপুরে সবাই ভীষণ ক্লান্ত ছিল, তাই কেউ কেউ নিজের খাওয়ার ঘরেই নিয়ে গেছে, আবার কেউ নিজের মতন একা একা খেয়ে তাড়াতাড়ি উপরে চলে গেছে। সৌরাজ ওদের সাথে কথা বলতে চায়, তাই সবাইকে খেতে ডেকে পাঠিয়েছে। উদিত জিজ্ঞাসা করলো, স্যার ডাকলেন যে? সৌরাজ মুখের খাওয়া শেষ করে জবাব দিল, দিনাজপুর যখন এসেছো, আমার প্রস্তাব হচ্ছে আমরা 7 দিন 7 জায়গায় ট্যুর দেব, কি বলো? সবাই একে অপরের দিকে তাকাতাকি করলো। মাইশা নিশ্চুপ। ওয়াহিদ একটি উচ্ছলতা প্রকাশ করে জবাব দিল, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু আমরা তো টাকা পয়সা বেশি আনিনি। সৌরাজ হাসলো। তোমাদের স্যার থাকতে কিসের চিন্তা? এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, শুধু আমার সাথে গেলেই হবে। রামরায় স্বপ্নপুরী, রামসাগর, কান্তজির মন্দির, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজবাড়ি, সিংড়া জাতীয় উদ্যান, এগুলো জায়গা ভেবেছি। সবাই একটু চুপ থেকে জোরে চিল্লিয়ে ইয়ে বলে উঠল। নিশ্চুপ রইল কেবল মাইশা। সবাই খাওয়া করে নিজের ঘরে চলে গেল। যতই হোক এই কয়েকদিন ওদের ওপর ভালোই দূরপিট গিয়েছে, তাই গিয়েই সবাই শুয়ে পড়ল। ঘুম নেই মাইশার চোখে। সবাই বলে চেনা জায়গায় গিয়ে নাকি শান্তির ঘুম হয়। মাইশারও হয়তো হতো, কিন্তু কিছু বিষাদপূর্ণ স্মৃতি তাকে এই জায়গায় শান্তি করে ঘুমাতে দিচ্ছে না। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। বারবার মন বলছে ভাবনার মতো যদি তারও দিনাজপুরে কাটানো স্মৃতিগুলো মেমোরি থেকে মুছে যেত, খুব ভালো হতো। মাইশা বারান্দায় যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই আরেকজনের উপস্থিতি অনুভব করলো। মাইশা ঘাড় ঘুরিয়ে সৌরাজকে দেখতে পেল, আবার পুনরায় সামনের দিকে তাকালো। কোনো কিছু বলল না, অবাকও হলো না। তার ঘরের দরজা যেহেতু খোলা ছিল, তাই যে কেউ প্রবেশ করতে পারবে। খানিকক্ষণের জন্য পরিবেশটা নিশ্চুপ ছিল। সৌরাজই আগে কথা বলল, মিহান তো তুমি? মাইশা বলল, জানেন যখন জিজ্ঞাসা করার কারণ? সৌরাজ জিজ্ঞাসা করলো। অভিমান এখনো আছে? মাইশা জবাব না দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। সৌরাজও পিছু পিছু আসলো। আপনি যান, কেউ দেখলে খারাপ ভাববে। সৌরাজ বলল, খারাপ বাবার মতো আমি কিছু করিনি, তাহলে কেন যাব? মাইশা কিছু বলবে তার আগেই আনাইসা তার ঘরে বলতে বলতে ঢুকলো, মাইশু আমার ঘুম আসছে না, ভয় লাগছে, তোর কাছে ঘুমাই। কিন্তু সৌরাজকে ঘরে দেখে সে 2 পা পিছিয়ে গেল। বুঝতে পারছে না এত রাতে মাইশার ঘরে সৌরাজ কি করছে। সৌরাজ কিছু না বলে বেরিয়ে গেল ঘর থেকে। মাইশা বলল, ভেতরে আই, ঘুমাবি।
আনাইসা বিছানায় শুতে শুতে জিজ্ঞাসা করলো। এত রাতে স্যার তোর ঘরে কেন রে? মাইশা মুচকি হেসে বলল, তোর ব্যাপারে কথা বলছিল, তোর মা বাবাকে বোঝানোর চেষ্টা করেছি কিনা সেটা। আনাইসা আর কিছু বলল না, গুড নাইট বলে শুয়ে পড়ল। মাইশা ওর ঘরের লাইট অফ করে শুয়ে পড়ল। নিজের আপুকে বড্ড মিস করছে সৃজনী। প্রায় প্রতিদিনই ওকে নিতে যাওয়া, দিয়ে যাওয়া সবটাই করতো তার দুই আপু। এখন তাকে একাই যাওয়া আসা করতে হয়। তবে ওর মামনি আসতে চেয়েছে, কিন্তু ও মানা করেছে। মানুষটা সারাদিন পরিশ্রম করে আবার এত দূর হাঁটতে হাঁটতে ওকে আনতে আসবে, কি দরকার? এর থেকে ভালো সৃজনী একাই যাওয়া আসা করবে। এই পরীক্ষাটাও এখনই হতে হলো। ওর আপু যখন ব্যাগ আনতে চেয়েছিল ও বলেছিল ও যাবে, কিন্তু ওর আপুর এক কথা, সামনে এক্সাম, ছাতার মাথা। এই পড়াশোনা আবিষ্কার করার কি প্রয়োজন ছিল সেটা সৃজনীর মাথায় ঢুকে না। আজকে এই পড়াশোনা না থাকলে ও ওদের সাথে বউ পালানো অভিযানে যেতে পারত। সৃজনী কেবল এই অভিযানের কথা জানে, ওর মা বাবা জানে ওরা বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছে। কি মজাই না হতো। ভাবনা আপুর যদিও ইচ্ছা ছিল, কিন্তু মাইশা আপু ওকে নিয়ে গেল না পরীক্ষার জন্য। ইস, ওরা না জানি কত আনন্দ করছে। সৃজনীর এইসব আকাশ পাতাল ভাবনার মাঝে ওর সামনে গাড়ি থেকে নেমে এলো একজন লোক। সৃজনী ভালো করে দেখেই চিনে গেল মানুষটাকে। সায়ান জিজ্ঞাসা করলো, তুমি সৃজনী না, মাইশার বোন? সৃজনী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ভাইয়া, আপনার দেখি মেমোরি অনেক খারাপ। আমি তো এক দেখায় আপনাকে বিনা দ্বন্দ্বে চিনে ফেলেছি, আর আপনি কিনা আমাকে জিজ্ঞেস করছেন? দেখে তো বেশি বয়স হয়েছে বলে মনে হয় না, এখনই এই অবস্থা। ডক্টর দেখান জরুরি করে। সায়ান বলল, তোমার মেমোরি শার্প বলতে চাইছো? তাহলে একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। সৃজনী বেশ গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলল, বলুন বলুন, আমি সব উত্তর দিব। সায়ান দুই হাত বুকে গুজে বলল, তোমার আপুর পুরো নাম কি মাইশা মেহরান? সৃজনী মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ। সায়ান আবার জিজ্ঞাসা করল, তোমার আপুর বিয়ে হয়েছিল তাই না? সৃজনী মুখটা চুপসে গেল। সাথে সাথে সে ইয়ে মানে করতে লাগলো। সায়ান বুঝলো মেয়েটা এত সহজে স্বীকার করবে না, তাই ওকে তাতিয়ে দিয়ে বলল, তুমি মনে হয় জানো না, মিথ্যে বললে তাই না? তোমার মেমোরি মোটেও শার্প না। সৃজনীও সায়ানের তাতানিতে তেতে উঠে নাক ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলল, সৃজনী সায়রা মোটেও মিথ্যা বলে না, আপনি ভুল বুঝছেন। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ মনে নেই, একটু মনে আছে। 7 বছর আগের কথা তো, আমিও তখন মোটামুটি ছোট ছিলাম। তবে এইটুকু মনে আছে, সেই দিন আপু অনেক খুশি ছিল। আমি জিজ্ঞেস করায় বলল আপু যে ওর বিয়ে। তারপর রাতে অনেক বড় ঝড় হচ্ছিল। হুট করে আপু কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল এইখানে থাকবো না। তারপর আমরা বেরিয়ে আসি বাড়ি থেকে। এরপর আপু নিয়ে গেল ভাবনা আপুদের বাসায়। সেইখানে গেলাম, ওরা কি জানি কথা বলল। তারপর আমাকে বলল আজ থেকে আমরা ভাবনা আপুর বাসায় থাকবো। আর ভাবনা আপু বলল আপুর মা বাবাকে মামুনি আর বাবাই বলে ডাকতে। সায়ান সৃজনীকে হাতের ইশারায় থামিয়ে দিল। থাক, আর বলতে হবে না। তার মানে আগে মাইশা খুশি ছিল, যা হয়েছে বিয়ের পর থেকে হয়েছে। সৃজনী বোঝার চেষ্টা করলো সায়ানের কথা, কিন্তু বুঝলো না। যেহেতু সায়ান ওকে থামতে বলেছে, তাই নিশ্চয়ই আর কোনো প্রশ্ন নেই। এই জন্যই সৃজনী সায়ানকে ক্রস করে হাঁটা ধরল। সায়ান সৃজনীকে আটকে বলল, তোমাকে যেতে বলেছি? সৃজনী বলল, আপনিই তো কথা থামিয়ে দিতে বললেন, তাই আমি ভাবলাম হয়তো কথা শেষ। সায়ান সৃজনীকে একটু পরখ করে বলল, সারাদিন খাওনি নিশ্চয়, মাইশা খেয়াল করেনি সেটা? সৃজনী ব্যাগটাকে কাঁধে ঠিক করে নিতে নিতে বলল, মাইশাপু তো বাসায় নেই, আর আমি বাসায় গিয়ে খেয়ে নিব। দেরি হয়ে যাচ্ছিল, তাই চলে এসেছি। মামুনি খেতে দিয়েছিল, আমি দৌড়ে চলে এসেছি। সায়ান হাসল, বলল, বেশ দুষ্টু তো তুমি। অবশ্য তোমাকে যখন ছোট দেখেছিলাম তখনও যথেষ্ট দুষ্টু ছিলে তুমি। আচ্ছা দাঁড়াও। বলে সায়ান সামনের ফাস্ট ফুডের দোকানে চলে গেল। সেখানে কিছু খাবার কিনে সৃজনীর কাছে আসলো। সৃজনী হাতে খাবার ধরিয়ে দিয়ে বলল, এগুলো যেতে যেতে খাবে। সৃজনী নাকচ করে বলল, লাগবে না ভাইয়া, আপনি নিয়ে যান।
সায়ান গাড়ির দরজা খুলতে খুলতে বলল, আগে তুমি করে বলতে, এখনও সেটাই বলবে আশা করি। আর তোমার জন্য কিনেছি, ভালো না লাগলেও ফেলে দাও, আমি আসছি। সৃজনী খাবারের দিকে তাকালো। খাবার ফেলে দিবে এইটা কেমন কথা? খাবার ফেলা পাপ। কত লোক আছে যারা খাবার পায় না, আর সে পেয়েও ফেলে দিবে? কোনো দিনও না। সায়ান গাড়িতে উঠে জিজ্ঞাসা করল, তোমার আপু কোথায় গেছে? সৃজনী অন্যমনস্ক হয়ে জবাব দিল, দিনাজপুর। সায়ান চমকালো। পুরনো জায়গায় মাইশা গিয়েছে, কিন্তু কেন? ও যতদূর মাইশাকে চিনে, কোনো কারণ না থাকলে তো যাওয়ার কথা না ওর। কেন? সৃজনীর হুঁশ ফিরল। যেতে যেতে বলল, ঘুরতে গেছি। তারপর খাবারগুলো খেতে খেতে বাড়ির দিকে যেতে লাগলো। সায়ানও কিছুক্ষণ ভেবে মুচকি হেসে গাড়ি নিয়ে রওনা দিল। রামসাগর এসেছে আজকে মাইশা সহ বাকি সবাই মিলে। সৌরাজও সাথে আছে। মানব সৃষ্টির দীঘা হিসেবে বেশ পরিচিত এইটা সবার কাছে। ভাবনা, ওয়াহিদ, তাইজিন, উদিত, আনাইসা বেশ এক্সাইটেড। এই রামসাগরের ব্যাপারে তারা অনেক শুনেছে বা বইয়ে পড়েছে। আজকে বাস্তবিক অর্থে দেখার সুযোগ হলো। দেখে সবাই বেশ উচ্ছলতা প্রকাশ করছে, ছুটে বেড়াচ্ছে। ভাবনা আর আনাইসা, লিপিকা আর ওয়াহিদ হাঁটছে, তাইজিন ছবি তুলছে, আর উদিত, সৌরাজ একসাথে গল্প করছে। মাইশা একান্তে দিঘির পানির কাছে এসে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় মা বাবার কাছে অনেক আবদার করেছিল এইখানে আসার, কিন্তু যাবে যাবে করে আর আসা হয়নি। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলেও পাশে তার বাবা মা নেই। সত্যি নিয়তি বড্ড নিষ্ঠুর। নিজের ছায়া পানিতে দেখছিল মাইশা। হুট করে দেখলো তার ছায়ার সাথে আরও একটা ছায়া এসেছে। মাইশা চমকে পেছনে তাকাতেই হতবিম্বল হয়ে গেল। এ কি, ঈর্ষাদ এইখানে? কিন্তু ও এইখানে কি করছে? মাইশা জিজ্ঞাসা করল, আপনি এখানে কি করছেন? ঈর্ষাদ হাসলো। মাইশার পাশে দাঁড়িয়ে বলল, অবাক হয়েছ নিশ্চয়ই, নাকি খুশি হয়েছ, কোনটা? মাইশা ঈর্ষাদের থেকে মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে বলল, আমি হতবিহ্বল হয়েছি। আমার খুশি হওয়া না হওয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ঈর্ষাদ আরও এক দফা হাসলো। কিছুক্ষণ চুপ থেকে সামনের দিকে তাকালো, বলল, মিটিংয়ে এসেছিলাম, সৌরাজ ফোন দিয়ে বলল তোমাদের গল্পটা, মানে তোমাদের সো কল্ড বউ পালানো অভিযান নাকি সামথিং। তারপর বলল মিটিং শেষ করে যেন আমিও আসি, যেহেতু এক জায়গায় এসেছি তাই চলে আসলাম। মাইশা শুধু ওহ বলল। তারপর দুইজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে মাইশা জিজ্ঞাসা করল, কবে যাবেন? ঈর্ষাদ বলল, তোমরা যখন যাবে তখন। মাইশা আবারও নিশ্চুপ। ঈর্ষাদ বলল, ছোটবেলায় আমি এইখানে বোধহয় এসেছিলাম তোমাদের বাসায়, তাই না মিহান? মিহান ডাকায় মাইশা ঈর্ষাদের দিকে তাকালো। খানিকটা গম্ভীর স্বরে বলল, সবাই আমাকে মাইশা বলে ডাকে, আপনিও তাই বলবেন প্লিজ। ঈর্ষাদ হাসলো, আবার বলল, বেশ তাই হোক, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না যে? মাইশা বলল, আপনার প্রশ্নের উত্তর আমি জানি না। আমার ছোটবেলার কথা মনে নেই কিছু। ঈর্ষাদ আবারও বলল, বিয়েটা মনে আছে তো? আমাদের বিয়ে, সেটা কিন্তু এখনো আছে। মাইশা তাচ্ছিল্য হেসে বলল, সেটা থাকা আর না থাকা সমান। শুনেছেন নিশ্চয়ই আমাদের তালাকের ব্যাপারে কথা চলছে। খুব শীঘ্রই আপনার মুক্তি হবে আমার থেকে। কণা আপুকে বিয়ে করে নেবেন আপনি। কণা আপুকেও আনতে পারতেন। এখন নিশ্চয়ই বোরিং সময় কাটবে আপনার। ঈর্ষাদ বলল, তোমরা থাকলে সময় কখন চলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। তারপর কিছু না বলে মাইশা থেকে সরে অন্যদিকে হাঁটা দিল। ঈর্ষাদ গিয়ে ভালোই করেছে, কারণ ঈর্ষাদ যাওয়ার সাথে সাথে মাইশা নির্বাক হয়ে কাঁদতে লাগলো। চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো তার। বিচ্ছেদ সে চায় না, কিন্তু নিয়তি হয়তো ভাগ্যে অন্য কিছু লিখেছে। পেছন থেকে ভাবনার ডাক পেতেই মাইশা নিজের চোখের পানি মুছে ওদের সবার কাছে চলে গেল। আজকে মাইশা আর ওর বন্ধু মহল, সাথে সৌরাজ আর ঈর্ষাদ সবাই এসেছে কান্তজির মন্দিরে। দিনাজপুর বললেই বেশিরভাগ মানুষের কাছে শোনা যায় কান্তজির মন্দিরের নাম। এর মূল কারণ এর বাইরের কারুকার্য আর প্রাচীনত্ব। যথেষ্ট রুচিসম্পন্নভাবে করা হয়েছে এটি, সেটা দেখলেই বোঝা যায়। সবাই মিলে ঘুরে ঘুরে দেখছে মন্দিরটা।
বলা তো চায় না আবার কখনো আশা হবে কি না। ভাবনা একটা আর্ট দেখে আটকে যায়, দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে জায়গাটা বেশি বিশাল না, তাই ওর হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভাবনাকে একা পেয়ে ওকে জ্বালাতে চলে আসলো সৌরাজ। পেছন দিক দিয়ে ভাও বলে চমকে দিল ভাবনাকে। ভাবনাও স্বভাব অনুযায়ী চিল্লিয়ে উঠল। দৌড়ে আসলো ওর বন্ধু মহল। আসলে সৌরাজ ভাবেনি ভাবনা এত জোরে চিৎকার করবে যে ওর বন্ধু মহল পর্যন্ত শুনতে পাবে। এই রকম জানলে সরাসরি দুইটা কথা বলেই জ্বালাতো, এইরকমভাবে ভয় দেখাতো না। ভাবনা চোখ বুঝে চিৎকার দিয়েছিল, আর চোখ খুলে দেখলো তার সামনে সৌরাজ মুখ লটকিয়ে কোমরে হাত দিয়ে বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবনা হাঁপ ছেড়ে বলল,